এলডিসি থেকে উত্তরণে আরও ৬ বছর সময় চান উদ্যোক্তারা। সুযোগ কম হলেও পেছানোর চেষ্টা করবে সরকার, সক্ষমতা বাড়ানোর তাগিদ। প্রতিযোগিতার সক্ষমতার উপর যে চাপ পড়বে সেই চাপটা সামাল দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শক্তি, এগুলো দিয়ে আমরা যুক্তি দাঁড় করাতে হবে আমাদের। ৬ মাস ধরে পানি নেই রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায়। বাড়ি ছাড়ছেন ভাড়াটিয়ারা, দুর্ভোগের সীমা নেই স্থানীয়দের। পানি কিনে এনে আমরা গোসল করি, তারপর নামাজ রোজা আমরা ঠিক মতো করতে পারি না। 12 ঘন্টা 16 ঘন্টা উইদাউট পানিতে থাকতে হইতেছে, আর মানে রাতে তো রেগুলার বেসিসে পানি থাকতেছে। মেইন লাইন থেকে যে পানি আসে দেখা যায় একটা বাড়ি পানি পাচ্ছে, তার পরের বাড়ি পানি পাচ্ছে না। রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল কেবল ছাত্রদল ও শিবিরের, বাকিগুলো প্রার্থী দিতে পারেনি সব পদে। বড় দুই সংগঠনের রেষারেষিতে ফর্ম তোলেননি অনেকে। মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে, সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিং এর শিকার হতে হয়। নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে, এই ক্যাম্পাসের ভিতরে আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সদুল্লাপুর ইউনিয়ন কমিটি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে, যে কোনো সময় বড় সংঘাতের শঙ্কা। বন্যা থেকে বাঁচতে কুড়িগ্রামের চরাঞ্চলে দুর্যোগ সহনশীল ঘর তৈরি হচ্ছে। বাড়ি, টিউবওয়েল ও টয়লেট নির্মাণে খরচ 1.5 লাখ টাকা। প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত ভারতের 2 প্রদেশ। একদিনেই উত্তরাখণ্ড ও হিমাচলে 18 জনের মৃত্যু, নিখোঁজ 16, আটকা কয়েক হাজার। পরিবর্তনের দাবিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় ক্ষোভ। বিশ্লেষকদের মতে রাজনীতিকদের দুর্নীতি, ক্ষমতার লোভ আর দায়বদ্ধতার অভাবই দায়ী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে বিতর্ক। উদ্যোক্তারা উত্তরণে আরও 6 বছর সময় চান, আর সরকার বলছে যেহেতু সব প্রস্তুতি শেষ, তাই ফিরে আসার সুযোগ কম। বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপট সামনে এনে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার প্রস্তাব তুলতে পারে বাংলাদেশ, তবে নিজেদের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। পণ্য ও সেবা রপ্তানিতে বিশ্ববাজারে নানাবিধ শুল্ক ও কোটা সুবিধা পায় বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হবার কারণেই মিলছে এই সুযোগ। তবে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হতে দেয়া হয়েছে রোডম্যাপ। 2018 সালে উত্তরণ প্রক্রিয়ায় প্রবেশ করে তৎকালীন সরকার। তারপর 3 সূচকেও আসে সাফল্য। যে মানদণ্ড যাচাই করে উত্তরণে উত্তীর্ণ হওয়া যায়, এখনও সেসব সূচকে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সম্মত হয় অন্তর্বর্তী সরকার। তারপরই শুরু হয় বিতর্ক। একগুচ্ছ দাবি তুলে সরকারের কাছে ধর্ণা দিচ্ছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। বলা হচ্ছে উত্তরণের জন্য স্বস্তিদায়ক অবস্থা দরকার, এজন্য প্রয়োজন অন্তত 6 বছর। ইউরোপে আমাদের ট্যারিফ হবে, জাপানে ট্যারিফ হবে, অস্ট্রেলিয়াতে হবে, কানাডাতে হবে, সব জায়গায় হবে। আমরা সেই জায়গায় আমাদের যে এক্সপোর্ট একেবারে 25% এক্সপোর্ট কমে যাবে স্ট্রেট। তো এটা এত বড় একটা ধাক্কা আমরা সামলাতে পারবো বলে আমার মনে হয় না। আগের সরকারের যে প্যারামিটারের উপর ভিত্তি করে এই লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, সেই প্যারামিটার বা রেকর্ডগুলি সঠিক ছিল না, রং রেকর্ড ছিল। সেই রং রেকর্ডের উপর ভিত্তি করে যে পলিসি তৈরি করা হয়েছে, এটা সঠিক না। সুতরাং আমাদেরকে সময় দিতে হবে। সক্ষমতা বৃদ্ধি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে সময় বৃদ্ধির আবেদন করতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে স্পষ্ট করতে হবে যৌক্তিক কারণ। কাঠামোগত যেসব দুর্বলতা আছে, প্রাতিষ্ঠানিক যেসব সক্ষমতার অভাব আছে, প্রতিযোগিতার সক্ষমতার উপর যে চাপ পড়বে সেই চাপটা সামাল দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শক্তি, এগুলো দিয়ে আমরা যুক্তি দাঁড় করাতে হবে আমাদের।
তবে বাড়তি সময় যদি পাওয়াও যায় তারপরও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া থেকে সরে আসা যাবে না। বিনিয়োগ পরিস্থিতি, আমাদের বিভিন্ন ধরনের যে মুক্ত বাণিজ্য অঞ্চল, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টগুলো করা, আমাদের কমপ্লায়েন্সের ক্যাপাসিটিগুলো বাড়ানো, সেটা আমাদের লেবার স্ট্যান্ডার্ড হোক বা আমাদের এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড হোক, এগুলোর যে প্রয়োজন এবং আমাদের প্রতিযোগিতার সক্ষমতা, আমাদের দক্ষতা এবং উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতার সক্ষমতায় যে উত্তরণ, এই জায়গাগুলোতে আমাদের কাজগুলো কিন্তু করতে হবে। উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে নেপাল ও লাওস। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 6 মাস যাবত পানি নেই রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায়। বাসিন্দারা পানি কিনছেন ওয়াসার কাছ থেকে, আবার পানি শূন্য লাইনের বিলও দিচ্ছেন ওয়াসাকেই। অনেকে ছাড়ছেন এলাকা, যারা স্থানীয় তাদের দুর্ভোগ সীমাহীন। কবে মিটবে সংকট, কলে আসবে পানি জানে না কেউ, বলতে পারছে না খোদ ওয়াসাও। কেন এত দিনেও সমাধান হচ্ছে না পানি সংকটের? সরেজমিন জবাব খুঁজেছেন সহকর্মী তানজিম শাফিন। দীর্ঘদিন পানি না পেয়ে ওয়াসার পরামর্শে প্রায় 1.5 মাস আগে লাখখানেক টাকা খরচ করে 70 ফিট খোঁড়াখুড়ি করে পানির পাইপ করা হয়েছে দ্বিগুণ মোটা, কিন্তু নতুন এই লাইনেও এখনো পর্যন্ত পানি আসেনি। এই বাড়ির 10টি ফ্ল্যাটের প্রত্যেকেই প্রতিদিনকার চাহিদা মেটাচ্ছেন বাইরে থেকে পানি কিনে এনে, কিন্তু ওয়াসার বিল দিতে হচ্ছে নিয়মিতই। 6 মাস ধরে সীমাহীন পানির কষ্টে এই ঘরণী। রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, পরিচ্ছন্নতা সব কাজেই মেপে মেপে ব্যবহার করছেন জমানো পানি। পানি নাই, তার টাকাকালীনও বিলাইসে নিয়ে গেছে, বিলাইসে নিয়ে গেছে ওরা। ওয়াসার লোক থেকে লোক আসছিল, আসে বলছে যে আমরা ঠিক করে দিব, পানি আসবে। মাঝখানে 2 দিন আইছে, আয় আবার বন্ধ, ওখানে আবার পানি নেই। আমাদের ছেলে মেয়েরা আছে, কষ্ট করতেছে, গোসল করতে পানি কিনে এনে আমরা গোসল করি। তারপর নামাজ রোজা আমরা ঠিক মতো করতে পারি না, গোসল ছাড়া আমরা কাজ কামে যাই। প্রায় 100 ফিট রাস্তা পুরোটাই কাটাকাটি করা, কোনোতেই কিছু হচ্ছে না। আরেকটা প্রবলেম হচ্ছে মেইন লাইন থেকে যে পানি আসে, দেখা যায় একটা বাড়ি পানি পাচ্ছে, তার পরের বাড়ি পানি পাচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড হাজারীবাগের বাড্ডানগর, 10 নং গলি, কুলালমহল, গণকটুলি সিটি এলাকায় বাসিন্দারা মাসের পর মাস পানি সংকটে। চরম ভোগান্তিতে এলাকা ছাড়ার উপক্রম অনেকের। পানি কষ্ট জ্বালা এক বউ দেশে গেছে, কি লেগে পোলা পান আছে পানি পায় না, কি করবো, এই লেগে গেছে দেশে। এলাকা ভেদে সাইকেল পদ্ধতিতে দিনের একটি সময় পানি সরবরাহ করা হলেও তা অপর্যাপ্ত। সব বাড়িতে পানি সমস্যা, মানে এত তীব্র পানি সমস্যা, মানে যদি একটু খেয়াল না করি তাহলে মোটর টোটর জ্বলা শেষ। যখন পানির স্পিড আবার আমাদের এখানে দেয়, তখন আবার মাটিওয়ালা পানিগুলি আসে, তখন আমাদের টয়লেটের যত কল টল যা আছে সব জাম হয়ে যায় মাটিতে। 12 ঘন্টা 16 ঘন্টা উইদাউট পানিতে থাকতে হইতেছে, আর মানে রাতে তো রেগুলার বেসিসে পানি থাকতেছে না। হাজারীবাগ পানির পাম্পে গিয়ে দেখা যায় পুরোদমে সচল 2টি পাম্প। এলাকায় পানি সরবরাহ হয় আরও কয়েকটি পাম্পের সমন্বয়ে। তবে কবছর আগেও প্রতি পাম্পে যেখানে মিনিটে 2000 লিটার পানি উঠত, এখন তা মিনিটে 1300 লিটারে নেমেছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিনিটে 700 লিটার পানি কম আসছে বলে জানান পাম্প চালক। পাম্প 24 ঘন্টায় চলে, একমাত্র বিদ্যুৎ না থাকলে পাম্প বন্ধ থাকে। আগে যেরকম মানে স্পিড ছিল একটু তো কমছে, মানে পানির লেয়ারটা নিচে নেমে গেছে। সরবরাহে সমস্যা কোথায় জানতে সাইট অফিসারের সাথে যোগাযোগ করলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বিভিন্ন পাম্পের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে, আর হাজারীবাগ পাম্প কম্পাউন্ড ওই জায়গায় একটা নতুন ডোরিং হবে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। তারপরে হাজারীবাগ 3 ওই জায়গায় নতুন ডোরিং হচ্ছে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। আসি কথা বলি একটু। আমার সাথে তো আমি বললাম তো, আসলে আপনার সাথে আমি এইভাবে কথা বলতে পারবো, কিন্তু আমি তো আসলে আপনাদের সাথে কথা বলার জন্য ইনভাইটেড না। নির্বাহী প্রকৌশলীকে ফোনে না পেয়ে আমাদের গন্তব্য জোনাল ওয়াসা অফিস বা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। আজকে আসেন নাই? না, একবারের জন্য আসেন নাই। এখন কোথায় কোন অফিসে গেছে তাকে আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে দায়িত্বশীল আর কোনো কর্মকর্তা আছেন যিনি হচ্ছে গিয়ে হাজারীবাগ অঞ্চলের দায়িত্বে আছেন, এরকম কোনো কর্মকর্তা আছেন এখানে? না, সে আমরা বলতে পারবো না, উনি আসেনি তাই আমরা জানি। স্যার আছে, স্যার তো মনে হয় কোন দিক গেছে। কার্যালয়ে এসে জানা যায় সকাল থেকেই অফিসে নেই নির্বাহী প্রকৌশলী। সাইট ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে চাইলে পড়তে হয় সিকিউরিটির বাঁধার মুখে। কে বলে আমি তত নাম জানি না, আমি জানিয়ে আসলাম ওনাদের কাছে। মানে আপনি তার কথা শুনবেন না, নাম জানেন না?
তা আমি কথা শুনবো না, আমরা তো চাকরি করি, আমরা আপনাদের অনুমতি না দিলে আমরা ঢুকতে দিতে পারি না। ক্যামেরা রেখে যান, আপনার খোঁজ খবর নিতেছেন, খোঁজ খবর নেন, কিন্তু এখানে তো আর ভিডিও করা যাবে না। কি করতে পারবেন বুঝতে পারছেন? তারপর আপনি ওখান থেকে আপনার কাজ শেষে তারপর আপনি ভিডিও করবেন, কোনো সমস্যা নেই। পরের গন্তব্য ওয়াসার প্রধান কার্যালয়। সেখানে প্রধান প্রকৌশলীর ব্যস্ততা ও যোগাযোগের প্রোটোকলে আবারও বাড়তে থাকে অপেক্ষা। নগরীর কোথাও যখনই দেখা যায় পানির সংকট, তখনই তড়িৎ সমাধান না খুঁজে অনেকটা নীরব ভূমিকায় থাকে ওয়াসা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। গত 15 বছর ধরে এই প্রচলন আমরা দেখেছি। আমরা শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছিলাম, ভুক্তভোগীরা কবে ঠিকঠাক পানি পাবেন। তবে সারাদিন প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে শেষমেশ আমরাই পড়ে গেছি সেই পুরনো দীর্ঘসূত্রিতায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাকসু নির্বাচনে 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে, তবে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত 2টি ছাড়া পূর্ণাঙ্গ প্যানেলে প্রার্থী দিতে পারেনি অন্যরা। অভিযোগ, রাজনৈতিক দলের ছায়াই মূল ফ্যাক্টর। অন্যদিকে প্রার্থী সংকট থাকায় 7টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন 42 প্রার্থী। তাছাড়া 4টি ছাত্রী হলের পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। রাকসু নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে, তবে বেশিরভাগ প্যানেলই সব পদে প্রার্থী দিতে পারেননি। 7টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোট 42 প্রার্থী। শুধুমাত্র সাইবার বুলিংয়ের সংখ্যায় অনেকে প্রার্থী হননি বলে অভিযোগ নারী প্রার্থীদের। হল যেখানে মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে, সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। রাকসুকে তারা অনেকেই আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে এবং দলীয় রেজুর ভিত্তিক যে একটা প্রভাব থাকে এবং যে বিগত সময়ে রাজনৈতিকতা, সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে। অনেক বিষয় থাকে, কিছুটা হচ্ছে ভয় ভীতিকর একটা পরিস্থিতি থাকে একটা নির্দিষ্ট দলীয়, বা সেটা হচ্ছে সবসময় যে প্রকাশিত হবে সেটা না, সাবকনসিয়াসলি অনেক বিষয় কিন্তু ঘটে, অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কোনো প্রার্থী। গণমাধ্যমের মাধ্যমে আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে এই মুহূর্ত থেকে, এখন থেকে আপনারা নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে এই ক্যাম্পাসের ভিতরে, আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন। যদিও রাকসু নির্বাচন কমিশন বলছে সাইবার বুলিং নিয়ে তারা যথেষ্টই তৎপর। আমার জানা মতে এই কমিটি একাধিকবার তারা মিটিং করেছেন এবং আমাদের এখানে ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে, তাদেরকে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি রাকসু নির্বাচনের শুরুতেই বড় 2 ছাত্র সংগঠনের রেশারেশি ও উত্তেজনায় অনেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও ফর্ম উত্তোলন করেননি। আবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে আগ্রহী না হওয়ায় অনেকেই প্যানেলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নানা ধরনের বিরাজনৈতিক চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছে, নানা রকমের পলিটিক্যাল হচ্ছে যে সংগঠনের ব্যানারে। সেটার কারণে অনেক শিক্ষার্থীর মধ্যে এক ধরনের চিন্তা ছড়িয়ে পড়েছিল যে তারা হচ্ছে যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে বা কোনো প্যানেলের সাথে যাবে না। যারা এখানে অংশগ্রহণ করতে চায় তারা করতে পারছে না, এটা আমার মনে হয়। সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যেদিন আমাদের মনোনয়ন জমার একটা মনোনয়ন উত্তোলনের লাস্ট ডেট, ওই দিন কিন্তু আপনি দেখবেন ওখানে একটা ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা ক্লাশ তৈরি হয়। রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে কারণে সবাইকে এর গুরুত্ব অনুধাবন করতে না পারায় অনেক প্যানেল সব পদে প্রার্থী দিতে পারেননি। আমরা সর্বাত্মকভাবেই চেষ্টা করছি তাদের সর্বোচ্চ তাদের নিরাপত্তা দেয়া, তাদের মান সম্মান ইজ্জত সব কিছুকে যাতে সুন্দরভাবে আমরা সংরক্ষণ করতে পারি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যেই। হামলা, সংঘর্ষের পাশাপাশি ঘটেছে 144 ধারা জারির মতো ঘটনাও। এছাড়া জেলা বিএনপির এক সহসভাপতিকে বহিষ্কার করা নিয়ে তৃণমূলে ক্ষোভ। দলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের শঙ্কা নেতাকর্মীদের। গাইবান্ধার সাদুল্লাপুরে সম্প্রতি সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। এতে উত্তেজনা ছড়ায় পুরো উপজেলা জুড়েই। স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার 11টি ইউনিয়নের মধ্যে 10টিতে লোক দেখানো কাউন্সিলরের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বাকি বনগ্রাম ইউনিয়নে চলছিল একই পায়তারা। এরই প্রতিবাদ জানাতে গেলে হামলা চালানো হয়। এক
একই অভিযোগ সুন্দরগঞ্জ উপজেলাতেও। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে অন্য দলের নেতাকর্মীদের স্থান দেওয়া ও স্বজনপ্রীতির অভিযোগ এক পক্ষের। এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ হয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে সংঘাতের শঙ্কায় 144 ধারা জারির মতো ঘটনাও ঘটে। এজন্য জেলা সভাপতি ও তার অনুসারীদের দুষছেন একাংশের নেতাকর্মীরা। আওয়ামী লীগেরও পদ আছে, এটাও আসিয়া ওয়ার্ড সভাপতি হয়েছি, সাংগঠনিক হয়েছি এবং ইউনিয়ন কমিটির সহসভাপতি বানাইছি। এরা অনিয়মভাবে এমনভাবে করছে নিজের ব্যক্তিগত যেরকম দল এরকম করিয়ে তারা জেলা সভাপতি প্লাস থানা আহ্বায়ক সদস্য সচিব এদের ঘরে পকেট লোক যেটা বাই করে নিয়ে আসছে, যেটা করা লাগে সেটা তারা করছে। এই বনগ্রাম কমিটিটা নিয়ে ডাক্তার সাদিক ভাই একজন জেলা সভাপতি হিসেবে তার এখানে মুখ্য কোনো ভূমিকা ছিল না। তার কাছে বারবার শরণাপন্ন হওয়ার পরেও সে এটা সমাধান করে নাই। অতি গোপনে তারা কাঠ সংগ্রহ করে নিজস্ব পছন্দের নিজস্ব ভাগিদারি আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে তাদেরকে এখানে সংগ্রহ করে তারা কোনো মতো একটি প্রেস করার মতো একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কমিটিগুলো ফ্লাশ করার চেষ্টা করছে। উপজেলা আহ্বায়ক কমিটির হলো বাবুল আহমেদ, তারপরে সদস্য সচিব মাহমুদ প্রামাণিক, জেলা হলো সাদিক সাহেব, তাদের যোগ সাজতে এভাবে তারা কমিটির অর্ডার পাইছে, এভাবে তারা করতেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সভাপতির অনুসারীরা। দ্বন্দ্ব সংঘাতের জন্য অপর পক্ষকেই দায়ী করছেন তারা। 15টা ইউনিয়নের মধ্যে আপনার যে ওয়ার্ড কমিটিগুলো হয়েছে এখানে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, এখানে কোনো অনিয়ম হয় নাই। যদি ভুলক্রমে কোথাও হয়ে থাকে আবেদনের প্রেক্ষিতে মৌখিক অথবা লিখিত দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। 11টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়ন আমরা ইতিমধ্যেই সম্মেলন করেছি এবং সুন্দর সুষ্ঠুভাবে আমরা করেছি। আমরা বনগ্রামও করব এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই কমিটি করেছে এবং ওই কমিটি দিয়েই ভোট। এদিকে সম্প্রতি জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দল থেকে বহিষ্কার করা হয়। এতে ক্ষোভ ছড়িয়েছে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নেতাকর্মীদের মাঝে। প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে। নিশাদের দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি এতটুকুই বলবো যে আমাদের বিপক্ষে যে দল আছে তারা যে ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রের একটি শিকার আমিও। উনি 2022 সাল থেকে আমাদের পাশে ছিলেন এবং শুধু সাঘাটা ফুলছড়ি না, উনি জেলারও নেতাকর্মীদের পাশে ছিলেন। এদিকে জেলা বিএনপির সভাপতি ডক্টর মইনুল হাসান সাদিক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি সুবিধাভোগীরা ষড়যন্ত্রে লিপ্ত। একটা গ্রুপ যারা 7-8 বছর 10 বছর কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, এখন হঠাৎ করে তারা বের হয়েছে 5ই আগস্টের পরে। তারা কোনোদিন রাজপথে ছিল না, এখন তাদের খায়েশ হয়েছে নেতা হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এইটা তারা সংঘবদ্ধ হয়েছে। এই বিরোধের কারণে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। খুলনায় জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি ও বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হামলার প্রতিবাদ জানাতে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিকেলে জেলা বিএনপির প্রতিবাদ সভা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার রাতে রূপসার আইচগাতি গ্রামে বিএনপি নেতা আবু হোসেন বাবুর বাড়িতে হামলা হয়। গত 9 মাস ধরে অসুস্থ তিনি। তার স্ত্রী জানান, কয়েকজন যুবক তাদের বাড়ি লক্ষ্য করে পরপর 3টে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের বিকট শব্দে আবু হোসেনের ছোট ভাই আবু তাহের লিটন বাইরে উকি দিলে তাকেও লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। হামলার পর দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। বিকট আওয়াজ, পরপর 3টা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আমি রুমের থেকে দৌড় দিয়ে বের হলাম, ওরাও সবাই বাইরে গেল। বাইরে যে বলছে এই কে কারা। পরে আমার ছোট দেবর আর ওর এক ফ্রেন্ড, তারপরে ওরা আরও অনেকে ছিল, ওদের উদ্দেশ্য করে বলছে এই গুলি কর। 3টে বোমা পড়ছে পরপর আর 2 রাউন্ড গুলি। টাঙ্গাইলে এক বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে জেলা সদরের মগরা ইউনিয়ন এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুইজবাড়ি বাজারের লিওন বেকারিতে 4-5 জন মুখোশধারী হামলা চালায়। তারা বেকারির মালিক ও বিএনপি নেতা আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে জখম করে। আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনিসুর রহমান মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে। চট্টগ্রামের প্রাণ হিসেবে পরিচিত কর্ণফুলী নদীতে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক।
6 সদস্যের একটি দলের বছরব্যাপী গবেষণায় বলা হয় এই ক্ষুদ্র কণা ব্যাপক হারে মিশছে পানিতে, যা পরিবেশ, প্রতিবেশ এমনকি জনস্বাস্থ্যের জন্য হুমকি। যে নদী সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা, সেই কর্ণফুলীর বুকে এখন ময়লার চর। পলিথিন, প্লাস্টিকের বোতল, আবর্জনা, গৃহস্থালী ও কলকারখানার বর্জ্যে সয়লাব, সাথে যুক্ত হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক পলিউশন ইন দ্য ওয়াটার অ্যান্ড সেডিমেন্ট অব দ্য কর্ণফুলী রিভার শীর্ষক গবেষণায় দেখা গেছে প্রতি ঘনমিটার পানিতে 14.23 থেকে 26.68টি মাইক্রোপ্লাস্টিক কণা এবং তলানির প্রতি কেজি পলিতে 75.63 থেকে 272.45টি কণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের 6 সদস্যের একটি দল 1 বছরের বেশি সময় ধরে এই গবেষণা করে। আমাদের গবেষণার ফলাফল দেখা যাচ্ছে এখানে মারাত্মক অবস্থা, খুব হুমকিস্বরূপ কর্ণফুলী নদীর জন্য, আমাদের জীববৈচিত্র্যের জন্য। দেখা গেছে এই সিজনে, এই 3টা সিজনের অ্যানালাইসিস করে প্রতি ঘন মিটার পানিতে আপনার মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ হচ্ছে 14 থেকে আপনার 26টা পর্যন্ত কণা পেয়েছি। মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি কর্ণফুলীর পরিবেশ, প্রতিবেশ তথা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি বলছেন গবেষকরা। এটা পারমাণবিক বোমার চেয়ে ভয়াবহ একটা বিপর্যয় আমাদের সামনে বয়ে আসছে, আমাদের সামনে আসতেছে, সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এখনও যদি সরকারিভাবে আমাদের সর্বস্তরের জনগণকে সচেতন করার মাধ্যমে যদি আমরা প্রতিরোধ না করি, তাহলে কিন্তু মানব সভ্যতা, মানব জাতি এবং এমনকি পৃথিবীর সমস্ত জীববৈচিত্র্য বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ হবে মাইক্রোপ্লাস্টিক। দিনে গড়ে 5,000 টনের বেশি বর্জ্য গিয়ে মিশছে কর্ণফুলী নদীতে। এজন্য বন্দর নগরীর বর্জ্য সংগ্রহে অব্যবস্থাপনা এবং রিসাইকেলিংয়ের অভাবকে দুষছেন নদী রক্ষা আন্দোলনের সংগঠকরা। কার দোকানের সামনে কে ফেললো সেটা কথা না, আমার সম্পত্তিতে প্লাস্টিক পাওয়া গেছে, আমাকে ফাইন করতে হবে। এই কঠোরতা যদি এই দেশে না হয়, তাহলে এই দেশটা খুব দ্রুত বসবাসের অযোগ্য হয়ে যাবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয়ের কারণে বাড়ছে ডলফিনের মৃত্যু। গেল 7 বছরেই পটুয়াখালী সমুদ্র সৈকতে মিলেছে 137টি প্রাণীর মরদেহ। পরিবেশবিদরা বলছেন, বেহুন্দি জালের ব্যবহার আর জাহাজের পাখার আঘাতে মারা পড়ছে স্তন্যপায়ী এই প্রাণী। ডাটাবেজ প্রণয়নের পাশাপাশি বৈজ্ঞানিক উপায়ে কারণ অনুসন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। ডলফিন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উচ্ছল এক জলজ প্রাণীর ছবি। সারা বিশ্বে রয়েছে 80 প্রজাতির ডলফিন, যার 12টি মেলে বাংলাদেশের নদী সমুদ্রে। তবে কয়েক বছর ধরেই কুয়াকাটা সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গেল 7 বছরে শুধু পটুয়াখালী সমুদ্র সৈকতেই মিলেছে 137টি ডলফিনের দেহাবশেষ। চলতি বছরেই মারা গেছে 9টি। বিষয়টি বেশ ভাবাচ্ছে পরিবেশবিদদের। এই দীর্ঘ বছরের যে মৃত্যুর যে ঘটনা একে 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 সব পেরিয়ে গেছে, সেখানে আসলে এগুলোর মৃত্যুর যে কারণ সেটি কেন উন্মোচিত হচ্ছে না। মৃত্যু ডলফিনগুলো একটা জায়গায় রেখে সংরক্ষণ করা হয় এবং মারা যাওয়ার যে মূল রহস্যটা, সেই রহস্যটা যেন যারা আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা তারা যেন বের করে। বিশেষজ্ঞরা বলছেন, পানিতে মাইক্রোপ্লাস্টিকের আধিক্য, মাত্রাতিরিক্ত বেহুন্দি জালের ব্যবহার এবং জাহাজের পাখার আঘাতে মারা পড়ছে এই স্তন্যপায়ী। কারণ অনুসন্ধানে 2020 সালে পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটিও গঠন হয়। তবে এখনো বাস্তবায়ন হয়নি প্রস্তাবিত একটি সুপারিশও। হিসাব তারা রাখে এবং এগুলোকে মাটি চাপা দেয়, কিন্তু এটাই না, আমাদেরকে বৈজ্ঞানিক ভিত্তিতে, গবেষণা ভিত্তিক স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করে পোস্টমর্টেম রিপোর্ট সহ এগুলোকে জোরদারকরণ করতে হবে। ফেলের আঘাতে জালে মাছ ধরার জালে আটকা পড়ে যাতে ডলফিন মারা না যায়, জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সঠিক কারণ উদ্ঘাটনে মৃত ডলফিনের ল্যাবরেটরি পরীক্ষার পরামর্শ দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। পলিউশনে মারা গেল, নাকি সে জালে বেঁধে মারা গেল, নাকি অন্য কোনো নেভিগেশন যে জাহাজ এদের সাথে ধাক্কা খেয়ে মারা যায়, তাহলে পরিপূর্ণরূপে ল্যাবরেটরি টেস্ট করলে আমরা এটা বুঝতে পারবো। ডলফিন মারা যাওয়া অব্যাহত থাকলে সমুদ্রের অন্যান্য জলজ প্রাণী হুমকিতে পড়বে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। জারিন অর্নি, যমুনা নিউজ।
বন্যা থেকে বাঁচতে কুড়িগ্রামের চরাঞ্চলে নির্মিত হচ্ছে দুর্যোগ সহনশীল ঘর ও টয়লেট, পাশাপাশি সুপেয় পানির জন্য আছে টিউবওয়েল। স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামীতে এই উদ্যোগে শরিক হতে পারে সরকারও। প্রতি বছরই ভাঙে ব্রহ্মপুত্র আর ডোবে কুড়িগ্রামের মানুষের ঘরবাড়ি। জেলা সদরের চরযাত্রাপুর গ্রাম, এখানেই বাড়ি ফরিদা বেগমের। স্বামীর ভাঙারি ব্যবসার টাকায় কোনো মতে চলে সংসার, কিন্তু বৃষ্টি বন্যায় সেই কোনো মতে বেঁচে থাকাও দায়। তল্পিতল্পা গুটিয়ে তাদের ছুটতে হয় নিরাপদ আশ্রয়ের খোঁজে। তবে এবার আর ছুটতে হবে না, কারণ তৈরি হয়েছে বন্যা সহিষ্ণু ঘর। বন্যা আমাদের পানি উঠছে, বাড়ির মধ্যে বাইরে থাকবে, বাড়ি নাই, রান্না বান্না কষ্ট হবে না, খামা দামা বাইরে থাকবো। ঘরের ভেতর রয়েছে উঁচু মাচা, ফলে বন্যা হলেও দীর্ঘ সময় ধরে আশ্রয় নেওয়া সম্ভব মাচায়। এমনকি চাইলে পুরো ঘরটাই স্থানান্তর সম্ভব। তাই বন্যা হলেও জানমাল নিয়ে টানাটানির ভয় নেই পরিবারগুলোর। কোনো সময় বন্যার পানি আসে, মাচার মধ্যে উঠিয়ে ওখানে থাকা খাওয়া যাবতীয় সুবিধা মালও রাখা যাবে। ওই ঘরের মধ্যে সাঙ্গে থাকানো যায়, পানি হলে গেলে আবার ভাসানো বাথরুম ব্যবহার করানো যায়, অনেক বিশাল উপকার হয়েছে। ঘরগুলা করা হয়েছে স্থানীয় উপকরণ, যেমন বাঁশটাকে আমরা প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি। ঘরের একটা বিশেষ ফিচার দিয়েছি, যেটা হলো মাচা। ভাঙন যখন হবে ঘরগুলা খুলে দ্রুত স্থানান্তর করতে পারবে এই ঘরগুলা। বন্যায় প্রাকৃতিক কর্ম নিয়ে প্রবল সমস্যায় পড়েন স্থানীয়রা। সেই সমস্যারও সমাধান হয়েছে। ড্রামের উপর রাখা এই টয়লেট বানের পানিতেও ভাসমান থাকবে। এখানে যে ভাসানোটার দিচ্ছেন, এটা খুব উপকার হয়েছে। এইরকম একটা যদি ঘর বা এইরকম একটা টয়লেট যদি আরও এই এলাকার মধ্যে যদি গরিব মানুষক দিলেন হয়, আরও সবচেয়ে উত্তম ভালো হইল হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কর্মকর্তা। জানালেন ভবিষ্যতে এই উদ্যোগে শরিক হতে পারে সরকারও। যে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে বন্যাকালীন সময় তারা তাদের নিজস্ব ঘরে আশ্রয় নিতে পারবে। পাশাপাশি নদী ভাঙনের কবলে পড়লেও তারা দ্রুত ঘরটা স্থানান্তর করে নিয়ে যেতে পারবে। ঘর, টয়লেট ও টিউবওয়েল নির্মাণে প্রতি পরিবারের জন্য খরচ হয়েছে 1.5 লাখ টাকারও বেশি। উপকার ভোগ করছেন অন্তত 45 পরিবার। শরীফ ফারুকি, যমুনা নিউজ। আকস্মিক বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমালয় অঞ্চলের 2 প্রদেশ। 24 ঘন্টায় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে প্রাণ গেছে 18 জনের। আরও 16 জন এখনও নিখোঁজ। আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি। প্রলয়ঙ্কারী বন্যায় আটকা হাজার খানেক মানুষ। ক্লাউড বার্স্টের কারণে সোমবার রাত থেকেই রাজ্য দুটিতে হচ্ছে ভারী বর্ষণ, যাতে পানিতে ডুবেছে শহরাঞ্চল, গ্রামসহ বহু আবাসিক এলাকা। পানির তোড়ে বহু বাড়ি, হোটেল ও যানবাহন ভেসে গেছে। মূল সড়কগুলোয় পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ 3 হাইওয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। গেল 12 ঘন্টায় সিমলায় রেকর্ড করা হয়েছে 141 মিলিমিটার বৃষ্টিপাত। এদিকে মৌসুমী বৃষ্টিপাতে নাজেহাল উত্তর পূর্বাঞ্চলীয় ভারত। বন্যায় প্লাবিত মণিপুরের ইম্ফল ও গোলাঘাটের বহু এলাকা। 72 ঘন্টা পেরোলেও বন্যা কবলিত এলাকাগুলোয় কমছে না পানি। শ্রীলঙ্কার পর বাংলাদেশ, এরপর নেপাল। জেনজি আন্দোলন আর ক্ষমতার পট পরিবর্তনের পর প্রশ্ন উঠছে, কেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই বিপ্লবী হয়ে উঠছে তরুণরা? বিশ্লেষকদের অভিমত, রাজনৈতিক দলগুলোর দুর্নীতি, ক্ষমতার লোভ আর দায়বদ্ধতার অভাবেই ক্ষুব্ধ জেনারেশন জেড। একই সাথে পরিবারতন্ত্র আর প্রথাগত নিয়মের দোহাই দিয়ে রাজনীতিতে সম্পৃক্ত করা হচ্ছে না তরুণ প্রজন্মকে। ফলাফল, ক্ষোভের স্ফুলিঙ্গ ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায়। বিক্ষোভের আগুনে জ্বলছে নেপালের পার্লামেন্ট ভবন। একই চিত্র প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনায়। জেনজিদের নেতৃত্বে নেপালের সাম্প্রতিক বিক্ষোভের এই দৃশ্য আলোড়ন তোলে বিশ্বজুড়ে। আইকনিক এই দৃশ্য বাংলাদেশের গণভবনের। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গণভবনের দখলে নেয় বিক্ষোভকারীরা। এই 2 ঐতিহাসিক ঘটনায় মনে করিয়ে দেয় শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানকে। জনতার বিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় ক্ষমতাধর রাজাপাকসে পরিবার। 2022 সালে কলম্বোর বিক্ষোভের আগুন 25-এ এসে ছড়িয়েছে কাঠমান্ডুতে। প্রশ্ন উঠেছে, কেন তরুণদের বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোয়? কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, প্রথাগত রাজনৈতিক কাঠামোই জেনজি প্রজন্মের বিরক্তির কারণ, যেখানে খুব সহজে তরুণদের সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। এর পাশাপাশি দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর সরকারের দুর্নীতি এবং রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভ নষ্ট করছে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা।
জেনজিদের রাজনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, ফলে প্রথাগত রাজনীতির ওপর ক্ষুব্ধ তারা। তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রতিফলন ঘটে না রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণের ক্ষেত্রে। এই কারণেই তরুণরা পরিবর্তন চায়। বিক্ষোভগুলোতে বিদেশিদের ইন্ধন আছে এমন ধরে নেওয়াটা ভুল। নেপালের কথাই ধরুন, সেখানে নতুন প্রজন্ম দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। রাজনীতিবিদদের কর্মকাণ্ডে ছেলেমেয়েরা প্রচন্ড ক্ষুব্ধ। কম বেশি এসব কারণেই বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপে সরকার পতনের বিক্ষোভ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনগুলোর সামাজিক অর্থনৈতিক গুরুত্ব কোনো একটি সংখ্যালঘু গোষ্ঠীর দাবি বা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। এ কারণেই তা সাধারণ জনগণের কাছে বিস্তৃত তো হয়েছেই, আশপাশের দেশেও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার অনুপ্রেরণা যোগাচ্ছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে ইসরায়েল বিরোধী ক্ষোভ। দৃশ্যমান হচ্ছে বহির্বিশ্বের নানামুখী চাপ। কূটনৈতিক তো বটেই, রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিকভাবে এক ঘরে হতে পারে এমন ভাবনায় শঙ্কিত ইসরায়েলি রাজনীতিকরা। বিবিসির এক প্রতিবেদনেও মিলেছে এমন আভাস। দিন যতই গড়াচ্ছে, বিশ্বজুড়ে ততই তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী মনোভাব। তবে সব সমালোচনা উপেক্ষা করে আরও যেন আগ্রাসী হয়ে উঠছে তেল আবিব। এ পরিস্থিতিতে ইসরায়েল কূটনৈতিকভাবে একঘরে পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা খোদ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইতোমধ্যে কট্টরপন্থী এই নেতা দেশটিকে আন্তর্জাতিকভাবে একটি অগ্রহণযোগ্য রাষ্ট্রে পরিণত করে ফেলেছে বলে মত দিয়েছেন ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এহুদ অলমার্ট। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে বর্জনের মুখে পড়বে ইসরায়েল। এরই মধ্যে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও কানাডা সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের মিত্র হওয়া সত্ত্বেও দেশগুলোর এমন সিদ্ধান্তকে নেতানিয়াহুর কূটনৈতিক পরাজয় হিসেবে দেখতে শুরু করেছেন অনেকেই। ইসরায়েলকে অর্থনৈতিকভাবেও চাপ প্রয়োগ করছে ইউরোপীয় দেশগুলো। গাজা যুদ্ধ কেন্দ্র করে ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, স্পেন, ইতালি সহ আরও কিছু দেশ ইসরায়েলের ওপর আংশিক বা পুরোপুরিভাবে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে। বেশ কিছু ইসরায়েলি কোম্পানির সাথে ক্রয় নীতিমালা পুনর্মূল্যায়ন করেছে বেলজিয়াম। অপরদিকে দেশটির সাথে বেশ কিছু বাণিজ্য চুক্তি স্থগিতের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের বিষয়ে পদক্ষেপ নিতে বৈঠকে বসবেন ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনাররা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে ইউরো মেডিটারেনিয়ান সহযোগিতা চুক্তির কিছু ধারাকে স্থগিত করার জন্য একটি প্রস্তাব গৃহীত হবে। রাজনৈতিকভাবেও প্রতিনিয়ত অপদস্থ হচ্ছেন নেতানিয়াহু। তার ত্রুটিপূর্ণ ও ব্যর্থ নীতির কারণেই ইসরায়েল বিশ্বজুড়ে সমালোচিত বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহু বলেছেন, আমরা কূটনৈতিকভাবে বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। কার কারণে এমনটা হয়েছে? নেতানিয়াহুকে বলতে চাই, এ পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি দোষী আপনি। বিশ্বজুড়ে এই রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ঝড় উপেক্ষা করে কতদিন গাজায় তাণ্ডব চালিয়ে যাবে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার, সেটি এখন বড় প্রশ্ন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো। প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ সহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মহড়াস্থলে প্রবেশ করেন পুতিন। পরে কমান্ড সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এ সময় মহড়ায় ব্যবহৃত আধুনিক অস্ত্র সরঞ্জাম ঘুরে ঘুরে দেখেন রুশ প্রেসিডেন্ট। সবশেষ মহড়ায় উপস্থিত বিভিন্ন দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরম মিত্র বেলারুশের সাথে 41টি স্থানে চলছে রাশিয়ার যৌথ সামরিক মহড়া, যাতে অংশ নিয়েছেন দুদেশের লাখেরও বেশি সেনা সদস্য। এশিয়া কাপের খবর। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে আসরে টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তামিমের 50তে টাইগারদের দেয়া 155 রানের টার্গেটে 146 রানে থামে আফগানদের ইনিংস। মাত্র 11 রান দিয়ে 2 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। পেন্ডুলামের মতো দোল খাওয়া ম্যাচ, তবে ভাগ্য এবার আর প্রতারিত করল না বাংলাদেশকে। আফগানদের 8 রানে হারিয়ে এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল লাল সবুজের দল।
ফেরার ম্যাচে বল হাতে শুরুতেই ধামাকা নাসুমের। ইনিংসের প্রথম বলেই সিদ্দিকুল্লাহ অটলকে ফেরত পাঠান গোল্ডেন ডাকে। পাওয়ার প্লেতে ইব্রাহিম জাদরানকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তোলেন নাসুম। লক্ষ্যটা ছিল আফগানদের 155। গুলবাদিন আর গুরবাজকে ফিরিয়ে জাদরানের ক্যাচ ছাড়ার প্রায়শ্চিত্ত করেন রিশাদ হোসেন। শেষ 8 ওভারে 80 রানের সমীকরণের সামনে মুস্তাফিজের বলে বোল্ড হন নবী। সাইফের 1 ওভারে 20 রান আবারও পিছিয়ে দেয় টাইগারদের। তাসকিনের বলে আজমত উল্লাহর ক্যাচ নিয়ে সেটাও পুষিয়ে দেন সাইফ। এরপর মুস্তাফিজের জোড়া আঘাত। শেষ ওভারে নূর আহমেদ উত্তেজনা বাড়ালেও জয়ের নিশান ওড়ায় তাসকিন আহমেদ রায়। আবুধাবিতে টস জিতে প্রথম ওভারে নড়বড়ে ছিল 2 ওপেনার সাইফ তানজিদ। তবে এরপরই পাওয়ার প্লেতে বিনা উইকেটে 59 রান আফগানদের বিপক্ষে, যা সর্বোচ্চ। 11 ইনিংস পর টি-20 উদ্বোধনী জুটিতে 50 পেরোয় বাংলাদেশ। পাওয়ার প্লে ঠিক পরের ওভারেই রশিদের গুগলিতে সাজঘরে সাইফ হাসান। স্কোর 28 বলে 30। তানজিদ এক প্রান্তে চালিয়ে খেলছিলেন ভালোই, তবে অন্য প্রান্তে নূর আহমেদের প্রথম বলেই সুইপ খেলতে গিয়ে এলবির ফাঁদে পড়েন লিটন। তানজিদ পান সপ্তম টি-20 50, তবে 52 করে নূরের দ্বিতীয় শিকার হয়ে যান এই ওপেনার। প্রথম 10 ওভারে 1 উইকেটে 87 রান করা বাংলাদেশকে পিছিয়ে দেন হৃদয়, শামীম, জাকেররা। সোহান 6 বলে 12 করলেও বাকিদের ধীরগতির ব্যাটিংয়ে 5 উইকেটে 154-তে থেমে যায় টাইগারদের ইনিংস। তবে থামেনি এশিয়া কাপের স্বপ্ন। অসংখ্যবার 1 রান 2 রান কিংবা এরকম দোদুল্যমান ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছে, তবে এই ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে জয় তুলেছে এবং স্বপ্নটা এশিয়া কাপ জয়ের এখনো বাঁচিয়ে রেখেছে লাল সবুজের কোটি ভক্তের আশা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বাঁচা মরার লড়াই জিতে অবশেষে খানিকটা স্বস্তিতে বাংলাদেশ, যদিও এখনো এশিয়া কাপের ভাগ্যটা তোলা অন্যদের হাতে। রেকর্ড গড়া ইনিংস খেলা তানজিদ তামিম ম্যাচ শেষে কৃতিত্বটা দিলেন বোলিং ইউনিটকে। রান রেটে পিছিয়ে থাকার ভাবনা কিছুটা পোড়ালেও ম্যাচ জয়টাই মুখ্য ছিল বলছেন আফগান ম্যাচে 50 হাঁকানো ওপেনার তানজিদ। জিততে জিততে হেরে যাওয়ার গল্প আছে অনেক, তবে এবারে হারার সম্ভাবনা নিয়েও শ্বাসরুদ্ধকর এক জয়ে মরুভূমিতে নতুন গল্প লিখল তানজিদ, নাসুম, মুস্তাফিজ, তাসকিনরা। দেশের বাইরে টি-20তে আফগানদের প্রথমবার হারানোর মঞ্চে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার তানজিদ তামিম। সতীর্থ ইমনকে পেছনে ফেলে হাঁকিয়েছেন এক পঞ্জিকা বর্ষে দেশের হয়ে সর্বাধিক 26 ছক্কা। পেয়েছেন এই ফর্ম্যাটে আবুধাবির মাঠে চতুর্থ দ্রুততম 28 বলে 50। ম্যাচ শেষে শোনালেন রানে ফেরার গল্প। উইকেটটা অনেক ড্রাই ছিল, তো আমাদের ভিতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম 2-3 ওভার কীভাবে খেলবো, তো ওটা খুব ভালোভাবে কামব্যাক করছি। দেন ব্যাক টু ব্যাক ওভারে আমরা বাউন্ডারি আসছে, তো এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেটা খুব ভালো হয়ে গেছে, অনেক ইজি হয়েছে জিনিসটা। ব্যাটিংয়ে তানজিদ ভালো শুরু এনে দিলেও শেষটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। তবে 154 রানের সেই স্কোর নিয়ে দারুণ ফাইট ব্যাক টাইগার বোলারদের। দিন শেষে তাই কৃতিত্বটা গেল ওই নাসুম, রিশাদ, মুস্তাফিজ, তাসকিনদের ঝুলিতেই। সবাই নিজের খেলাটা খেলার ট্রাই করে, আর সবথেকে বেশি হচ্ছে মাঠে এনজয় করাটা। তো আজকে যেরকম দেখছেন মাঠে সবাই এনজয় করছে আর কি, সবার ভিতরে এফোর্টটা ছিল যে ভালো কিছু করার, তো সেটা হয়েছে আজকে। আফগানদের বিপক্ষে একজন বোলার কম নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। 2 পার্ট টাইমার সাইফ ও শামীম মিলে 4 ওভারে রান দিয়েছেন 55, যা ভুগিয়েছে টাইগারদের। আমাদের টিমের ভিতরে কিন্তু অনেক একটা হেলদি কম্পিটিশন চলতেছে, মানে যে সুযোগ পাইতেছে সেই কিন্তু 100% দেওয়ার ট্রাই করতেছে। তার যেরকম প্র্যাকটিসে যেরকম এফোর্ট দেয়, ম্যাচেও কিন্তু সেম এফোর্ট দেয় নাসুম ভাই। তো এই দিক থেকে বলবো যে শুধু নাসুম ভাই না, টিমের স্কোয়াডের যতগুলো প্লেয়ার আছে সবাই তাদের 100% প্র্যাকটিস এবং গেমে দেওয়ার ট্রাই করে। তবে সব ছাপিয়ে রান রেটে পিছিয়ে থাকার চিন্তা ভোগাচ্ছে বাংলাদেশকে। তানজিদ অবশ্য বলছেন ম্যাচ জয়টাই দলের কাছে বড়। তো ম্যাচ দিচ্ছি, এটা সব থেকে বড় ব্যাপার। এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে এশিয়া কাপের স্বপ্নভঙ্গ হতেও হয়নি বাংলাদেশের। তাই তো দারুণ উত্তেজনার ম্যাচ জয় শেষে আশায় আবারও বুক বেঁধেছে লাল সবুজের ভক্তরা। আফগান ম্যাচে ব্যাটারদের ভুল ত্রুটি থাকলেও দিন শেষে শ্বাসরুদ্ধকর জয়ে খুশি প্রবাসী সমর্থকরা। শ্রীলঙ্কা আফগান ম্যাচে লঙ্কানদের পক্ষে গলা ফাটাবে তারা।
দুর্দান্ত এক জয়ের পর লাল সবুজের ক্রিকেট ভক্তরা অন্যরকম এক উন্মাদনায় মেতেছে এই মুহূর্তে স্টেডিয়ামের বাইরে। অনেক সিকিউরিটি পেরিয়ে কিছু সমর্থক অবশ্যই তাদের অনুভূতি জানাবেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। ম্যাচটা কেমন উপভোগ করলেন? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, we are very excited for this match. We are very enjoyable and every person getting very happy. যার কথা না বললে নয় সে হচ্ছে আমাদের মুস্তাফিজ। প্রত্যেকবার এসে ইম্পর্টেন্ট টাইমে আমাদেরকে খুব বেশি কামব্যাক করে দেয়। থ্যাংক ইউ সো মাচ মুস্তাফিজুর রহমান। আপনারা এক ফ্যামিলি একসাথে এসেছেন এবং খেলাটা উপভোগ করেছেন নিশ্চয়ই। অনেকবারই মনে হয়েছিল যে আজকে ম্যাচ হারতে পারে বাংলাদেশ। আমরা আশা করেছিলাম আর একটু বড় ব্যবধানে মানে কিন্তু জয়টা আশা করেছিলাম, কিন্তু মুস্তাফিজের যে 19 নম্বর ওভারে যে একটা রান আউট ছিল ওটা যদি হয়ে যেত হয়তো আমরা আরেকটু বিশাল ব্যবধানে জিততে পারতাম। বাংলাদেশ কি ফাইনাল খেলবে এশিয়া কাপের? ইনশাআল্লাহ। কেমন উপভোগ করেছো ম্যাচ? কেমন লেগেছে? খুব ভালো। খুব ভালো। মনে হয়েছিল যে বাংলাদেশ হেরে যাবে? আসলে আমাদের ব্যাটিং লাইনটা অনেক সুন্দর হয়েছে। ফার্স্টে থেকে সাইফ হাসান এবং তানজিদ তামিম অনেক ভালো খেলছিল, কিন্তু মিডলের দিকে তহিদ হৃদয় এবং জাকির আলীর অনেকের কারণে স্কোরটা অনেক বড় হয় নাই, যার কারণে আমাদের একটু ভোগাইতে হয়েছিল। আফগানিস্তান অনেক শক্ত প্রতিপক্ষ ছিল এবং অনেকবারই একবার বাংলাদেশ এগিয়ে যায় আবার পিছিয়ে যায়। কি মনে হয়েছিল ম্যাচটা জুড়ে? ম্যাচটা দেখে আমার মনে হয়েছে কি আমরা জিতে যাবো, কারণ আমরা প্রথম দিকে যেভাবে ব্যাটিং করছি আমরা মনে করি 200+ আমার টার্গেট হবে। তবে শেষের দিকে একটু আমরা একটু ভালো খেলতে পারতাম তাহলে একটু আমাদের স্কোরটা একটু ভালো হতো। তবে যা হোক জিততে পেরেছি, এটা আমাদের আনন্দ। অসংখ্যবার 1 রান 2 রান কিংবা এরকম দোদুল্যমান ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছে, তবে এই ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে জয় তুলেছে এবং স্বপ্নটা এশিয়া কাপ জয়ের এখনো বাঁচিয়ে রেখেছে লাল সবুজের কোটি ভক্তের আশা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।